হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কি করব সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, কজ আজকে আমি আমার বাইক কিওয়ে আরকেআর 165 এর রিভিউ করব, যেটার জন্য অনেক দিন যাবত আমি নিজে ওয়েট করতেছিলাম। আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটাও ছিল আমার আরকেআর এর যেটা শর্ট টার্ম রিভিউ, সেইটা। তো যাই হোক, আমি ফাইনালি আমার বাইকটার ফুল একটা লং টার্ম ইউজার রিভিউ নিয়ে আজকে আসছি। তো বেশি কথা না বাড়াই, শুরু করি মেইন ভিডিও। ফার্স্ট অফ অল আসবো বাইকটার ফিচার্স নিয়ে। তো ফিচার্সের কথা যদি বলি, ফার্স্ট অফ অল ইঞ্জিন পারফরমেন্সের কথা বলি। সো দ্য বাইক হ্যাজ a 165cc engine which can produce 17.83 bhp horsepower and 14 newton meter of torque, pretty enough একটা স্পোর্টস বাইক হিসাবে। দেন যদি আসি বাইকের অন্যান্য ফিচার্স নিয়ে, সেটা হচ্ছে একদম শুরু থেকে যদি শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইকের সামনে থেকে যদি শুরু করি, দেন প্রথমে আসে হেডলাইট হচ্ছে হ্যালোজেন বাল্ব, দুইটাই হ্যালোজেন বাল্ব, যেটা হচ্ছে স্পোর্টস বাইকগুলোতে হ্যালোজেন বাল্ব থাকলে যেটা থাকে সেটা হচ্ছে একটা হাই বিম, একটা লো বিম। দেন যদি ফিচার্সের কথা বলি, সেটা হচ্ছে মেইন যে কি ফিচার বাইকের, সেটা হচ্ছে বাইকের সিবিএস, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। ওকে, আদারওয়াইজ যদি বাকি জিনিসের কথা বলি, স্পোর্টস বাইক, স্প্লিট সিট, আচ্ছা 3 পার্ট হ্যান্ডেল বার, বাইকের টায়ার ইউজ করা হয়েছে কর্ডিয়ালের, পিছনে 140 সেকশন আর সামনে হচ্ছে 100 সেকশন, যেটার গ্রিপ অলমোস্ট ভালোই। বাইকের টেল লাইট হচ্ছে এলইডি লাইট। আচ্ছা, বাইকের লুকসে যদি দেখি, এক্সস্টের ডিজাইনটা একটু বেমানায় বাইকের সাথে। ওকে, বাইকের আরেকটা ফিচারের কথা যদি বলি, সেটা হচ্ছে 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক। সো এখন আসি বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটার দিকে। ওকে, যেটা ভালো ইনফরমেটিভ, স্পিডোমিটার, আরপিএম, ফুয়েল কাউন্টার, গিয়ার ইন্ডিকেটর, টাইম, এছাড়া আরও ট্রিপোমিটার, হোয়াটএভার আর অনেক কিছুই শো করে। এদিকে ওয়ার্নিং লাইটগুলো শো করে। এর মেইন একটা কি ফিচার হচ্ছে, খুব উপকারী একটা ফিচার, সেটা হচ্ছে যে বাইকের ইন্ডিকেটর। আমি যদি বাইকটায় বসি, ওকে, আমি যদি স্টার্ট দিতে যাই, আমি নিউট্রালে, হ্যাঁ আমার বাইক এখন নিউট্রালে আছে, আমি স্টার্ট দিলাম, নর্মালি স্টার্ট নিল, ঠিক আছে, সরি নামানো, আমার সাইড স্ট্যান্ড কিন্তু নামানো। সো এখন যদি আমি ক্লাচে দিলাম, গিয়ার দিলাম, বাইকের স্টার্ট অফ। দ্যাট মিনস এই সেফটি ফিচারটা দেওয়া হয়েছে এই কারণে, যাতে সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকের গিয়ার না পড়ে, দ্যাট মিনস অটো অফ হয়ে যায়। Another thing, the bike has EFI engine, electronic fuel injection. তো এটার মধ্যে যেহেতু EFI প্লাস ওয়াটার কুল সিস্টেম, যে দেখা যাচ্ছে রেডিয়েটর কুলিং সিস্টেমটাও প্রিটি গুড। ওকে, another thing, এই বাইকে একটা ইন্ডিকেটর, এলইডি ইন্ডিকেটর, যেগুলোর পাওয়ার খুবই হাই, আমি দেখাচ্ছি, যেগুলো দিনের বেলা অলমোস্ট ভালো ভিজিবল, ইভেন রাত্রের বেলা আমি দেখছিলাম দূর থেকে প্রচুর ভিজিবিলিটি এটার। ওকে, ফিচার্স বলা হইলো, এখন আমি আসবো মেইন রিভিউতে, গুড থিংস অ্যান্ড ব্যাড থিংসে। এই বাইকটা তো যেহেতু আমি ডেইলি ড্রাইভার হিসাবে চালাই, সো এটা আলাদা করে টেস্ট রাইড দেওয়ার কিছু নাই, চালাইতে আপনাদেরকে বলি গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস কি। তো গুড সাইডের কথা যদি বলি, বাইকের ফার্স্টলি আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে বাইকের লুকস। ডেফিনেটলি এর একটা গুড লুকিং বাইক, এটার ফেয়ারিংটা একটু মোটা, মাস্কিউলার একটা লুক দেয় এটার কারণে, প্লাস অ্যারোডাইনামিকও ভালো। তো বাইকের লুকসটা আমার কাছে খুবই জস লাগে, দ্যাটস ওয়াই মেইনলি লুকসের কারণে আমি এই বাইকটা কিনছিলাম। ওকে, সেকেন্ডলি যদি বলি যে বাইকের ইঞ্জিন পাওয়ার 17.83 বিএইচপি পাওয়ার, তো অনেক সময় বিএইচপি কাউন্ট করলে হয় না, বাট বাস্তব এক্সপিরিয়েন্সে যদি বলি, সব রকম ওভারটেকিং বা মানে ইনস্ট্যান্ট যে অ্যাক্সেলারেশন, এই ব্যাপারগুলো কোনো ঘাটতি পাই নাই এই বাইক থেকে। ইঞ্জিন পাওয়ার ভালোই পাইছে, টপ স্পিড অনেকেই 136, 138-এর মতো পায়, তবে আমি পার্সোনালি তেমন টপ স্পিড চেকার বা ওই টাইপের লোক না। তো আমি পার্সোনালি জাস্ট উইদাউট এনি ট্রাই আমি 117 পর্যন্ত উঠাইছি, বাট কখনও টপ উঠানোর ট্রাই ওইভাবে করি নাই। আচ্ছা, বাইকের আরেকটা গুড সাইড হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম হচ্ছে সিবিএস, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। দ্যাট মিনস পিছনের ব্রেক যদি ধরি, তাহলে কম্বাইন্ডে দুইটা ব্রেক একসাথে অ্যাপ্লাই হয়। তো এইটা হওয়ার কারণে সামনের ব্রেকটা আলাদা করে ধরা লাগে না, প্লাস ব্রেক ধরলে মোটামুটি দুইটা চাকা যাতে একসাথে ধরে, সেহেতু স্লিপ হওয়ার সম্ভাবনা একটু কমে।
আর এমনি বাইকের কন্ট্রোলিং ভালো, আমি অনেক ক্রিটিক্যাল অবস্থায় ব্রেক করছি, হালকা একটু স্লিপ কাটছে বাট আমি কন্ট্রোল করতে পারছি। সো বাইকের কন্ট্রোলিংটাও ভালো। তো কন্ট্রোলিংয়ের জন্য আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে বাইকের টায়ার 140 সেকশন রিয়ার টায়ার, যেটার কারণে একটা ভালো গ্রিপ পায় বা কর্নারিংয়ের সময় বাইকটা ভালো পারফরমেন্স করে এই টায়ারের সাথে। আচ্ছা, তারপর যদি আর ভালো দিক বলি সেটা হচ্ছে বাইকের কুলিং সিস্টেম, লিকুইড কুল। আচ্ছা, বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 15 লিটার, যেটা হাইওয়ের জন্য খুবই কার্যকর। 15 লিটার তেল ধরে, দ্যাট মিন্স অনেক গুড। আচ্ছা, আদারওয়াইজ আর যদি বলি বাইকের ভালো দিক, সেটা হবে হচ্ছে বাইকের সিটিং পজিশন, হ্যান্ডেল বারটা আপরাইট, দ্যাট মিন্স বেশি একটা ঝুঁকতে হয় না। আমি খুব নর্মালি বসে কাইন্ড অফ কমিউটার বাইকের মতোই সিটিং পজিশন এইভাবে চালাইতে পারতেছি। এই চাইনিজ বাইক বলি আর স্পোর্টস বাইক যে কয়টাই আছে আমাদের দেশে, এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল স্পোর্টস বাইক এইটা। ইভেন বাইক ভিডিও এই ব্যাপারটা খুবই জোর দিয়ে উল্লেখ করছে যে বাইকের সিটিং পজিশনটা খুবই ভালো। আমিও পার্সোনালি কাইন্ড অফ কমিউটারের মতোই ফিল পাই, একটু ঝুঁকতে হয়, খুব একেবারে যে কমিউটার মতো তা না, বাট মোটামুটি কমফোর্টেবলই বলা যায় আর কি। ওকে, এছাড়া বাইকের যে সিট সেটাও কমফোর্টেবল, মানে বাইকের রাইডিং পজিশন নিয়ে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা, বাইকের আরেকটা পজিটিভ দিক হচ্ছে বাইকের ওয়েট একই সাথে পজিটিভ আবার নেগেটিভ। তো প্রথমত পজিটিভটা বলি, পজিটিভটা হচ্ছে বাইকের ওয়েট 153 কেজি। তো ওয়েট বেশি হওয়ার কারণে হাইওয়েতে সাপোর্ট ভালো পাওয়া যায়, স্টেবিলিটিটা বেশি থাকে, বাতাস যতই থাকুক বাইকটা স্টেবল থাকে সবসময়, দ্যাট মিন্স এইটা একটা পজিটিভ দিক। তারপর হচ্ছে বাইকের রিয়ার সাসপেনশন, অর্থাৎ পেছনের যে সাসপেনশনটা সেইটার পারফরমেন্স খুবই ভালো, বাট সামনের সাসপেনশনটার পারফরমেন্স ভালো না, সেটা নিয়ে ডিটেলে বলতেছি। বাট বাইকের রিয়ার সাসপেনশনটা প্রিটি গুড, আমি স্যাটিসফাইড পিছনের সাসপেনশন থেকে। ইভেন ভারী পিলিয়ন, আমার বেশিরভাগ ফ্রেন্ডই কাইন্ড অফ 80, 85, 90 কেজি, তো তারা বাইকে সবসময় উঠে, তো তাদেরকে নিয়ে আমি বলবো যে রিয়ার সাসপেনশন আমাকে ভালো ফিডব্যাক দিছে। তো আরেকটা জিনিস যদি বলি, বাইকের ট্রিপল স্পার্ক প্লাগ ইউজ করছে, এটা একটা ভালো ফিচার, সেটা একটা নতুন ফিচার। তো ট্রিপল স্পার্ক প্লাগ ইউজ করার কারণে অ্যাকচুয়ালি কি পারফরমেন্সে ডিফারেন্স হয় আমি জানি না, বাট মেইনলি অনেক ক্ষেত্রেই শুনছি যে ফুয়েল এফিসিয়েন্সিটা ভালো পাওয়া যায়, প্লাস এটা একটা পজিটিভ ফিচার আর কি। আচ্ছা, বাইকের মাইলেজ প্রিটি গুড, বাইকের মাইলেজ অ্যারাউন্ড 40 মতো পাওয়া যায়, হাইওয়েতে 40 উপরেই আমি পাই, আর সিটিতে অ্যারাউন্ড 38 থেকে 40 মধ্যে পাওয়া যায় আর কি। অ্যানাদার পজিটিভ থিং অ্যাবাউট দিস বাইক, সেটা হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকের স্পোর্টস বাইক হওয়ার সত্ত্বেও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালোই হাই, মানে যত বড় গর্ত বা যাই হোক বাইকটা সহজে বাজে না। আর হচ্ছে বাইকের টার্নিং রেডিয়াসটা যদি আমি বলি, একেবারে ফিজিক্যালি দেখাই, টার্নিং রেডিয়াস হচ্ছে একদম খুবই ভালো। ওকে, সো প্রিটি মাচ এগুলাই গুড সাইডস ছিল, এছাড়া আর কি বলবো। আচ্ছা, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাইকের ব্যাড সাইড বলতে প্রথমত আমি যেটা রেগুলার ইউজ করার ক্ষেত্রে ফেস করি সেটা আমি বলবো ইঞ্জিন হিটিং ইস্যু। আচ্ছা, এই বাইকের একটু মেনটেন করে চালাইতে হয়, মানে সবসময় হিট হয় আমি এটা বলবো না যে একদম চালাইলেই হিট হয় না। আমি টানা 50, 60, 70 কিলোমিটার চালাইছি, টানা 100 কিলোমিটারও চালাইছি, বাট সেইখানে আমি তেমন কোনো হিট পাই নাই। বাট হিটিং ইস্যুটা মেইনলি হয় হচ্ছে ঢাকা শহরের যে কড়া জ্যামগুলো থাকে, সেই জ্যামে যখন পড়ি তখন ভাইরে ভাই এত হিট হয়, স্পেশালি জ্যামে যখন আমরা খুব রাফলি চালানোর ট্রাই করি, মানে 1-2 নাম্বার গিয়ারেই যখন খুব হাই আরপিএমে আমরা ওভারটেক করার বা কাটাকাটি ট্রাই করি, ঠিক ওই সময়টাতেই খুব মানে বাজে রকমভাবে বাইকটা গরম হয়। আর যদি মেনটেন করে চালাই, বাট আমার অভ্যাস হয়ে গেছে মেনটেন করে চালাইতে, বাট নতুন কেউ যদি নিয়ে একটু রাফ চালায় সেই ক্ষেত্রে বাইকটা একটু হিট বেশি মনে হইতে পারে, বাট এটা মেনটেনের ব্যাপার। অ্যানাদার থিং ইজ বাইকের ভাইব্রেশন, যেটা মোটামুটি 6000, 6500 আরপিএমের পর থেকে ভাইব্রেশনটা শুরু হয়। আর ভাইব্রেশনের বিরক্তকর বিষয়টা হচ্ছে ভাইব্রেশনটা হয় বাইকের বডি কিটে, মানে 6500 আরপিএম পার করলে সেই ক্ষেত্রে বাইকের বডি কিটের মধ্যে একরকম ভাইব্রেশন হয়। সেটা আমার যেই স্পেসিফিক বাইকটা, এই বাইকের ইউনিটি একটু বেশি, বাট আমি আরও কয়েকটা আরকেআর চালাইছি, সেইখানে তেমন একটা ভাইব্রেশন আমি পাই নাই। বাট আমার এই ইউনিটটাতে আমি জানি না ভিতরে হয়তো কোনো মানে কি ছোটোখাটো প্রবলেম আছে, বাট তুলনামূলক বাইকের বডি কিটে একটু ভাইব্রেশন আসে। বাইকের বডিতে 6500 আরপিএমের পর থেকে একটু ভাইব্রেশন শুরু হয়, যেটা মোটামুটি আবার 8000 আরপিএমে উঠে গেলে ভাইব্রেশনটা থাকে না। আর বাইকের ইঞ্জিন ততটা স্মুথ না, বাইকের ইঞ্জিনটা একটু হার্শ, মানে মোটামুটি আরপিএম বাড়াইলেই বাইকের মানে একটা গর্জন থাকে বাইকে চালানোর সময়, স্মুথনেসটা কম, মানে বাইক যে আমি আরপিএম উঠাইতেছি এটা বোঝা যায়,
মানে একটু ভাইব্রেটি, একটু হার্শ ইঞ্জিনটা তুলনামূলক। আদারওয়াইজ যদি বলি বাইকের সামনের সাসপেনশন, রিয়ার সাসপেনশন তো বলছি ভালো, বাট সামনের সাসপেনশনের ফিডব্যাক বেশি একটা ভালো না। সামনের সাসপেনশনটা দেখলেই দেখা যায় যে তুলনামূলক চিকন, প্লাস এটার ফিডব্যাক খুব ভালো, বেশি একটা ভালো পাই নাই আমি। এরপর যদি বলি, এরপর হচ্ছে বাইকের গিয়ার শিফটিংটা ভালোই হার্ড, ভালো বলতে তুলনামূলক হার্ড, স্পেশালি শুরুর দিকে একটু হার্ড থাকে, সার্ভিসিং করাইলে একটু ফ্রি হয়। অ্যানাদার থিং অ্যাবাউট দিস বাইক সেটা হচ্ছে বাইকের সিট হাইটটা ভালোই বেশি। আমি 5 ফুট 9-10 এরকম আমার হাইট, আমারই মোটামুটি পা যায় মানে একদম খাপে খাপ মিলে এমন, বাট মোটামুটি 5 ফুট 5-6 যারা আছে তাদের জন্য প্রায় ভালোই সমস্যা হয়। মানে মোটামুটি 5 ফুট 7-এর নিচে যারা, তাদের এই বাইকটা চালাইতে প্রবলেম হবে যদি তারা তেমন একটা এক্সপার্ট না হয়। আর 5 ফুট 7-8 এমন হাইট হইলে ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর বাইকের একটা পজিটিভ সাইড বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাইকের ফিনিশিং কোয়ালিটি। বাইকের ফিনিশিং কোয়ালিটি, পেইন্ট কোয়ালিটি এগুলো যথেষ্ট ভালো। চেইন স্প্রকেটে একটা আওয়াজ করতো, মানে গিয়ার শিফট করলে সেই ক্ষেত্রে চেইন একটা বাড়ি দিত, বাট সেইখানে সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ হয়েছে। কিউএতেই একটা রাবার বিক্রি করে, সেখানে তারা মানে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে চেইন স্প্রকেটের এখানে একটা প্লাস্টিক থাকে, যেখানে থাকার কথা রাবার। রাবার থাকলে চেইনে আর কোনো ধরনের বাড়ি খায় না, বাট তারা ফ্যাক্টরি থেকে দেয় প্লাস্টিক, যেটার কারণে একটা শব্দ আসে, বাড়ি খায়। তো ওইটা চেঞ্জ করে নিলেই হয়, এটা রাবার লাগাইলেই সেটার আর কোনো ধরনের আওয়াজ থাকে না। তো এটা কোনো নেগেটিভ সাইড আমি বলবো না, তারপরও জাস্ট মেনশন করলাম। আচ্ছা, অ্যানাদার থিং, সেটা নেগেটিভ সাইড কিনা আমি জানি না, বাট কিছুদিন আগে আমার বাইকটার স্পিডোমিটার যে কেবল থাকে একটা সেন্সর সহ, ওই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো। তো কেন নষ্ট হয়েছে আমি জানি না, বাট এটা আমাকে পরে তারা ওয়ারেন্টি থেকেই দিছে। মানে কেবলটার দাম নাকি 1000 টাকা ছিল, বাট সেটা আমার ওয়ারেন্টির আওতায় ছিল, এই কারণে আমাকে কোনো টাকা পে করতে হয় নাই। আচ্ছা, বাইকটা নিয়ে যদি কেউ পিলিয়ন নিয়ে লং রাইড করতে চান, তাইলে বাইকটা রিকমেন্ডেড না, কারণ বাইকের পিলিয়ন সিটটা যথেষ্ট ছোট। আর স্পেশালি ভারী পিলিয়ন, বড় মানে 80-90 কেজির পিলিয়ন যদি নেওয়া হয়, তাহলে যে চালায় তার জন্য প্রবলেম, আর যে পিলিয়ন থাকে তার জন্য একটা মানে চরম আনকমফোর্টেবল একটা বিষয়। সো পিলিয়ন নিয়ে লং রাইড করায় বাইকটার জন্য রিকমেন্ডেড না। অ্যানাদার ব্যাড থিং অ্যাবাউট দিস বাইক, সেটা হচ্ছে বাইকের লুকিং গ্লাস। বাইকের স্টক যে লুকিং গ্লাস সেটা ভালোই ছড়ানো, প্লাস ছড়ানো এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে বাইকের লুকিং গ্লাসটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে বেশিরভাগ ক্ষেত্রে এই যে জয়েন্টটা, অনেকেরই এই যে লুকিং গ্লাসের জয়েন্টটা, এই জয়েন্টটা থাকে না, এই জয়েন্টটা ভাঙা যায়। অনেকের ডান সাইড, অনেকের বাম সাইড। যেমন আমার প্রথমত অ্যাক্সিডেন্ট করার কারণে বাম সাইডটা ভাঙছিল, সামহাও আমি জোড়াতালি দিয়ে লাগাই রাখছিলাম, বাট হঠাৎ করে একদিন আমি দেখি যে আমার ডান সাইডের লুকিং গ্লাসটা ভাঙা। তো অটো এরকম মানে লুকিং গ্লাসের কোয়ালিটি খারাপ নাকি অন্য কিছু খারাপ আমি জানি না, বাট এই কারণে লুকিং গ্লাস আফটার মার্কেট কম বেশি সবাইকে লাগাইতে হয়। আমি কম বেশি যত ইউজার দেখছি সবাইকে আমি দেখছি যে আফটার মার্কেট লুকিং গ্লাস লাগানো। আমার এই লুকিং গ্লাসটা আমি 1000 টাকা দিয়ে নিছি বংশাল থেকে, মোটামুটি একটু খুঁজতে হয়। আমি বাইকের আমার এই পর্যন্ত খরচ কত হয়েছে এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিন অয়েল আমি প্রতি 500 কিলোমিটার পর চেঞ্জ করছি। আর লাস্টলি আমি ভরছিলাম হচ্ছে সেমি সিনথেটিক, তো সেমি সিনথেটিকটা এখন চলতেছে, এখনও পাল্টাই নেই। মোটামুটি আরও 200 কিলোমিটার পরে হয়তো চেঞ্জ করব আমি। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলের খরচ। আর হচ্ছে এই যে আমার লুকিং গ্লাস চেঞ্জ করতে 1000 টাকা লাগছে। আর আমি অ্যাক্সিডেন্ট করছিলাম যে সেইখানে আমার বডি কিট ভাঙছিল, প্লাস আরও কিছু জিনিস, সেটার জন্য আমাকে 3000 টাকা দিতে হয়েছে। আদারওয়াইজ যদি আমি বলি, সেটা হবে বাইকের তেমন আর কিছু খরচ হয় নাই বাইকের পিছনে। আর হালকা পাতলা কিছু জিনিসপত্র আফটার মার্কেট, ওগুলো সবাই কম বেশি লাগায়, এটা আর বলার মতো কিছু না। বাট এই ছিল মোটামুটি গুড অ্যান্ড ব্যাড সাইডস। আর কিউএভএনএলের সার্ভিসের কথা যদি বলি, তাদের সার্ভিস ডেফিনেটলি আরও ইমপ্রুভ করা উচিত তাদের সার্ভিস, কারণ নতুন কোম্পানি যত ভালো সার্ভিস দিবে তত মানুষের কাছে চেনা পরিচিতি পাবে। তো এই হচ্ছে মোটামুটি বাইকের পজিটিভ আর নেগেটিভ সাইড।